আসসালামু আলাইকুম দর্শক, পরিস্থিতি দেখেন কত লজ্জাজনক এবং অপমানকর। অবশ্যই যে পেছনের গেট দিয়ে মাইলস্টোন ক্যাম্পাস ছাড়তে হয়েছে দুই উপদেষ্টাকে, সাথে একজন প্রেস সচিব ছিলেন। কেন? সকাল 11টার দিকে তারা গিয়েছিলেন সহমর্মিতা জানানোর জন্য, কিন্তু তারা বুঝতে পারেননি যে ততক্ষণে যে ফুঁসে উঠেছে মাইলস্টোনের শিক্ষার্থীরা, তাদের এত সহপাঠী তাদেরকে হারিয়ে, মানে 30-31 জন 32 জন তো মারাই গেছে, তারপরে 150-200 আহত, আরও বিপর্যস্ত একটা অবস্থা। সেই বিপর্যয়টা কাটিয়ে তাদের শোকটা একেবারে ক্ষোভ বিক্ষোভে পরিণত হয়েছে। ফলে তারা উপদেষ্টাকে পেয়ে দারুণভাবে বিক্ষোভ দেখিয়েছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা, তারপরে হুট করে গভীর রাতে পরীক্ষা বন্ধ করা, এবং কেন আগেভাগে করা হলো না, এইসব নানান দাবি। তারপরে দাবিটা ছিল যে কোনো ত্রুটিপূর্ণ বিমান যাতে আর ওঠানামা না করে, অর্থাৎ প্রশিক্ষণ যে কেন্দ্রটা, এটা যাতে এখান থেকে ট্রেনিংয়ের এই ঘনবসতিপূর্ণ এই স্কুলের উপর দিয়ে আর কোনো ট্রেনিং বিমান যাতে ওঠানামা করতে না পারে, এসব নানান দাবি নিয়ে তারা তাদের উপরে খেপেছেন। এবং সেই 11টা থেকে বিকাল 5:30টার পর, প্রায় 7 ঘন্টা অবরুদ্ধ থাকার পর পেছনের ফটক দিয়ে তাদের ক্যাম্পাস থেকে বের করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বোঝেন অবস্থা। এখন পুলিশের অ্যাডিশনাল ডিআইজি ডিসি মোহাম্মদ মহিদুল ইসলাম এই তথ্য জানান, উপদেষ্টারা ক্যাম্পাস ছেড়ে গেলেও সড়কের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন এখনও শিক্ষার্থীরা। বিকেলে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে বের করে দিয়ে উপদেষ্টাদের সরিয়ে নেওয়ার চেষ্টা হলেও সড়কে অবরোধের কারণে তারা আবার ক্যাম্পাসে ফিরে যান। এক দফা তারা আলাপ আলোচনা করে লাভ হয়নি, তারা বেরোনোর চেষ্টা করেছেন, কিন্তু তারা বেরোতে দেননি, আবার তারা ফেরেন। পরে এরকম কায়দা কানুন করে বেরোতে হয়েছে। আমার কাছে আবার সেই মনে হলো, দেখেন কি দুর্ভাগ্য, এই জুলাই মাসে সেই গোপালগঞ্জে যে আমাদের সেই আন্দোলনের নেতারা, তারা এপিসিতে করে, সেনাবাহিনীর এপিসিতে করে গোপালগঞ্জ ছাড়তে হলো। সেখানে ভিন্ন একটা পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি। আর এখানে দলমত কোনো রাজনীতি নেই, কিন্তু ক্ষোভ বিক্ষোভ উত্তাল। তারা কোনো এখন রাজনীতি বোঝে না, তারা বোঝে তাদের অধিকার, তাদের এই হতাহত যে বিপুল পরিমাণ হলো তার বিচার তারা এখন চাইছে। সেই কারণে তারা সেখানে অবরুদ্ধ করলো এবং সেই উপদেষ্টাদেরকে একইভাবে বলতে গেলে তাদের সঙ্গে মিশে বা তাদেরকে নিয়ে যে ছাড়বেন সেটা কিন্তু হলো না। তার ক্ষোভটা কিন্তু বজায় থাকলো। তারপরে দেখেন গুলিস্তানে, সচিবালয়ে যেই পরিস্থিতি, এগুলো যদি কেউ সহজভাবে দেখে, মনে করে যে না এটা কিছুই না, 2 দিন পরে ঠিক হয়ে যাবে, যে শেখ হাসিনা যেই ভুল করলো সেই একই ভুল যেন এই উপদেষ্টারা না করে, এটা রাজনৈতিক বিবেচনায় নেয়। এই জন্য আমি বারবার বলি যে রাজনৈতিক সরকারের কোনো বিকল্প নেই। রাজনৈতিক সরকার খারাপ হইতে পারে, ভালো হইতে পারে, কিন্তু রাজনৈতিক সরকার আসলে আরেকটা রাজনৈতিক সরকার যাতে পরিবর্তন করা যায়, সেই পরিবর্তনটা যদি হইতে থাকে, পরিবর্তন হইতে হইতে একসময় মানুষ ঠিক হবে যে কোনটা আসলে। কিন্তু ওই সংস্কার করব, ঠিকঠাক করব, সাজায় গোছায় করব, এইভাবে ফেব্রিকেটেড কোনো জিনিস দিয়ে হবে না। আজকে দেখেন এই জুলাই মাসে এই আসিফ নজরুলের তো 15 বছরে তার অনেক কৃতিত্ব, যে সে লাগাতারভাবে কিন্তু আপোষ করেনি, শেখ হাসিনার বিরুদ্ধে কলম যুদ্ধ চালিয়েছে, বাক যুদ্ধ করে গেছে, এবং সবারই একটা আস্থা এই উপদেষ্টা পরিষদের উপর। আসিফ নজরুল বিশেষ করে অগ্রসৈনিক, অন্তত অন্য উপদেষ্টাদেরকে না চিনলেও আসিফ নজরুলকে সবাই জানেন। আজকে দেখেন তিনি শিক্ষা উপদেষ্টা আবরার এবং প্রেস সচিব যিনি ঘন ঘন নানান বিষয়ে বক্তব্য রাখেন, শফিকুল আলম, তাদেরকে কি পরিস্থিতির মধ্যে বের হয়ে আসতে হলো। এটা কোনো সম্মানজনক প্রস্থান হলো না, বা সেখান থেকে প্রত্যাগমন হলো না। এই সিএফটা তাদেরটা একেবারেই ভালো হলো না। গোপালগঞ্জে দেখেন সেই সৈনিকদের অবস্থা, আর এখানে যদি মনে করেন এদের লিডারদের অবস্থা দেখেন।
অথৈবচ অবস্থা, একই রকম অবস্থা, দুইটা ভিন্ন প্রকৃতি হলেও এই জুলাই মাসের এই দুই ঘটনা কিন্তু খুবই সবার মনে দাগ কাটবে এবং তাদের মধ্যে যদি একটা আত্ম উপলব্ধি আসে যে আমরা কি এইভাবেই চলবো নাকি আমাদের এখানেই ইতি টেনে ভিন্ন একটা ব্যবস্থাপনায়, রাজনৈতিক ব্যবস্থাপনায় যাওয়া উচিত, যেটা যার কাজ তারই করা উচিত, সেটা এখন গভীরভাবে চিন্তা করার কিন্তু সময় এসছে। নতুবা এইরকম অপমান অপদস্থ হওয়া এটা কিন্তু ভবিষ্যতে আরও দিনকে দিন বাড়তে থাকবে। কারণ রাজনৈতিক পরিস্থিতি, এই ধরনের পরিস্থিতি ট্যাকেল দিতে পারে রাজনীতিকরাই, এখানে আমলা সুশীল সমাজ তারা পারেন না। সুতরাং এই পালসগুলি বোঝা, এগুলি বোঝেন রাজনীতিকরা, ফলে তাদের কাজ তাদেরকেই করতে দেওয়া উচিত। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।